সুপ্রভাত, নমস্কার জানিয়ে আজকে আবার একটা নতুন দিন শুরু করলাম। নতুন দিনে নতুন সকালে তোমাদের সামনে আবার একটা সুন্দর নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আমার ঘরে বাইরে লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা এসো, দেখো সারাদিন আমি কি কি করছি। আশা করছি তোমরা নিশ্চয়ই ভীষণ ভালো আছো আর আমিও ভালো আছি। আজকে শুক্রবারে আমি সারাদিন কি কি করছি তোমরা একটু আমার সঙ্গে থেকে দেখো। আমি আজকে একটু বাইরে বেরোবো, একটু বাড়িতে থাকবো না, একটু কাজ আছে, বাইরে যাব। তো সেই কারণে এখন সকালবেলায় একদম অনেকটা সকাল, এখনই আমি পুজোটা দিয়ে নিচ্ছি। পুজোটা দিয়ে নিয়ে আমি বেরোবো, তাহলে দেখতে থাকো। বাসি ফুলগুলো সব আগে ফেলে দিই, তুলে সরিয়ে দিই, জায়গাটা পরিষ্কার করে দিই। শুধু গাঁদা ফুলগুলো তো অত অসুবিধা হয় না, কিন্তু এই যে ছোট ছোট যে ফুলগুলো, সাদা ফুল, এই সমস্ত ফুলগুলোতে থালাগুলো সব নোংরা হয়ে থাকে, এগুলো ধুতে হয়। ফুলগুলো এখন পরিষ্কার করে নিচ্ছি। এই থালাগুলো আমি মাঝে মাঝে ধুয়ে ফেলি, প্রত্যেক দিন ধোয়া হয় না। বিশেষ বিশেষ দিনগুলোতে বা মাঝে মাঝে সপ্তাহে একদিন বা দুদিন করে আমি এই থালাগুলো ধুয়ে ফেলি, প্রতিদিন ধোয়া হয় না। তা যেদিন যেদিন আমার সময় থাকে বা সপ্তাহে একদিন দুদিন আমি পরিষ্কার করে এগুলো ধুয়ে ফেলি। বিশেষ করে বৃহস্পতি আর সোমবার, এই দুটো বারেই আমি একটু এগুলো ধুয়ে টুয়ে পরিষ্কার করি। আর মহাদেবকে বসানো আছে যে পাত্রে, সেই পাথরের থালাটা প্রচণ্ড জলে জলে ইয়ে হয়ে গেছে আর কি, দাগ হয়ে গেছে। এটাকে একটু ঘষে ঠিক করতে হবে। তা সেটা এখন ঘষার জন্য অন্য কোনো ব্যবস্থা করতে হবে। আমি তো আর নিজে ঘষে ঠিক করতে পারবো না, দেখা যাক। লোকনাথ বাবাকেও একটুখানি ইয়ে করাতে হবে। লোকনাথ পুজোর আগে আমি লোকনাথ বাবাকে পরিষ্কার করাবো। তা কবে করাবো কি না সেগুলো সবই তোমরা দেখতে পাবে। লোকনাথ পুজো হবে সেই 19শে জ্যৈষ্ঠ, তখন আবার আমার একটা ব্যাপার আছে, জ্যৈষ্ঠ মাসে একটা ব্যাপার আছে। তারপরে শ্রাবণ, এই যে মাসে কী বলে জন্মাষ্টমী, ভাদ্র মাসে, সেই মাসেও একটা পুজো হবে। অন্তত জন্মাষ্টমীর দিন একটু বেশিই হবে। জ্যৈষ্ঠ হাজার দেরি করে পুজো করতে পারলাম না, একটু তাড়াহুড়ো করে পুজো করলাম। ট্রেন ধরবো, রেডি হয়ে নিই গা। এই দেখো পুজোটা করে নিলাম। চলে যাই, আর দেরি করা যাবে না। আজকে সব উলট পালটই হয়ে থেকে গেল। যে ফুল ফেলা হলো না এখান থেকে, এই দেখো থালা ধোয়া হলো না। ঠিক আছে, দেখতে থাকো। সারাদিন যদি কিছু পারি শেয়ার করার মতো তাহলে শেয়ার করবো, যদি না পারি তাহলে করবো না। সারাদিন ভেবেছিলাম যে শেয়ার করতে পারবো অনেক কিছু, কিন্তু কিছুই শেয়ার করতে পারিনি। এই যে দেখছো আমরা যাচ্ছি এখন, চলে এসেছি, বনগাঁ স্টেশনে নামলাম। নেমে এখান থেকে এবার যাব যেখানে যাওয়ার দরকার, ঠিক সেই জায়গায় যাব। একটা পার্ক আছে, সেই পার্কে যাব। পার্কের ভেতরেই কাজটা আছে, তা সেখানে যাব। তারপর সেখান থেকে বেরিয়ে কোথায় কোথায় যাচ্ছি দেখো। কোথাও যাচ্ছি বলতে গিয়েছিলাম দু এক জায়গায়, কিন্তু কোনো জায়গাতেই কিছু দেখতে পাইনি। এটা যাচ্ছি বনগাঁ স্টেশন থেকে নেমে রাস্তা দিয়ে যাচ্ছি। এখানে কোথায় বাজার হাট বলতে পারবো না, এই রাস্তার উপর দিয়ে যা বাজার দেখলাম তাই দেখলাম। এখন কোন দিকে বড় অন্য কোনো বাজার আছে কিনা সঠিক আমি তো জানিও না। এরপরে যদি আবার কোনো দিন যাই সেদিন আবার অন্যরকমভাবে যাব। এত গরমে কোনো দিকে কিছুই করতে পারছি না, প্রচণ্ড। প্রথম দিকে অতটা গরম লাগছিল না, কিন্তু পরের দিকে যা সাংঘাতিক গরম, পার্ক থেকে বেরোনোর পরে সাংঘাতিক গরম। আর সেই গরমে আমি দুদিন আবার কাহিল হয়ে গেলাম, বললাম গরম সহ্যই করতে পারি না, আমি একদম গরম সহ্য করতে পারি না। তা সেই কারণে ভীষণ
ভীষণই কষ্ট, যারা বাইকে যাচ্ছে মানে এমনি যাচ্ছে তাদেরও কষ্ট, আর আমি তো টোটোতে যাচ্ছি, আমার তো আরোই কষ্ট। বেশ খানিকটা রাস্তা এখান থেকে গেলাম, তারপরে সেখান থেকে আবার অটো ধরে অনেকটা রাস্তা গেলাম সেই পার্কের কাছে। পার্কে যেতে গেলে অনেকটা রাস্তা বনগাঁ থেকে এই রাস্তার ওপর দিয়ে। প্রথম কথা গরম, মানে রাস্তার তাপ তো উঠছেই, ওপর থেকে রোদ, আবার নিচে রাস্তার গরম, মানে সব মিলিয়ে সাংঘাতিক অবস্থা। আর এই যে পৌরসভা, এটা পৌরসভার পাশ দিয়ে যাচ্ছি। কোন দিকে বাজার হাট এদের জানি না আমি অবশ্যই। যে পৌরসভার সামনে দিয়ে যাচ্ছি, চলে আসলাম পার্কে। আর পুরো রাস্তা তো আর ভিডিও করা যায় না, তো পার্কের ভেতরে ঢুকলাম। পার্কে মানে কত টাকা করে টিকিট নিল কি জানি ভেতরটাতে, তবে এখন দুপুরবেলা বলে লোকজন কম, তবুও ওই জায়গায় জায়গায় যেখানে ছায়া চেয়ারগুলো করা আছে সেখানে সেখানে জলের ধারে সেখানে সেখানে সব যা বসে থাকে, যারা সেই প্রেমিক প্রেমিকা যুগল বসে প্রেম করছে, তা এরকম মানে দেখলাম, ভালো লাগলো। আবার খাওয়ার জায়গাও আছে, রেস্টুরেন্ট, সেগুলো হয়তো বিকেলের দিকে বা সন্ধ্যের দিকে একটু সেগুলোতে ভিড় হয়, কিন্তু এখন আমরা গিয়েছি এখন এই দুপুরবেলাতে ভিড় নেই। আমরা এখন গিয়েছি প্রায় 11:30 মতন হবে, পৌঁছে গেছি ভেতরে। তো একজনের সঙ্গে দেখা করার কথা ছিল, সেই তার সঙ্গে দেখা করার জন্যই গিয়েছি। তাকে বারবার ফোন করছি আর যাচ্ছি, বলে দিল যে কোথায় যেতে হবে, সেইখানে যাচ্ছি। গিয়ে সেখানে তার সঙ্গে দেখা করে কিছু কাজ ছিল তার সঙ্গে, সেই কাজগুলো সেরে সেখান থেকে বেরিয়ে আসলাম। আর এই দেখো বললাম প্রেমিক যুগল সব ঢুকছে, ভেতরে আসছে, তারা যে বসে গল্প করছে, যা হয় আর কি, গল্প করে আবার বেরিয়ে যাচ্ছে। আর এই দেখো প্রাচীরের মানে একদিকে প্রাচীর দিয়ে ঘেরা আর একদিকে জল, আর এই যে প্রাচীর দিয়ে ঘেরা, এখানে রবীন্দ্রনাথ, সুকান্ত, নাম ধরে ধরে এমন করে বলছি দেখো, মনে হচ্ছে যেন মানে কি একটা ব্যক্তি, আমার পরিচিত পাশের বাড়ির লোক কেউ, কবি সুকান্ত, না আর বলবো না, এভাবে রবীন্দ্রনাথ ঠাকুর, এই সমস্ত আর কি ছবি ইয়ে করা আছে, আঁকা আছে এখানে। তা সেইগুলো মানে বিখ্যাত বিখ্যাত ব্যক্তিদের ছবি, কবি মনীষী, এদের ছবি আঁকা আছে প্রাচীরে। ভালো লাগলো দেখতে, যে পরিবেশটা বেশ সুন্দর, পার্কের ভেতরের পরিবেশটা ভীষণ সুন্দর। তারপরে ওখান থেকে গিয়ে পাখি দেখলাম একটু। ভেতরে রেস্টুরেন্ট আছে, আমরা রেস্টুরেন্টে কিছু খাইনি, কারণ ভেতরে খাওয়ার মতো কিছু ছিল না রেস্টুরেন্টে। বললে অবশ্য তৈরি করে দিত, ভাত ছিল, কিন্তু ওখানে বসে ভাত খাওয়ার মতন পরিবেশ ছিল না, মানে খেতে পারতাম না আর কি, সেই জন্য খেলাম না, ওই গরমে খেতে পারবো না। আর ওই সময় খিদেও হ্যাঁ না 2টো বেজেছিল আমরা যখন বেরিয়ে আসছি, এই সময় আমরা বেরিয়ে আসছি, দেখা আমাদের ইয়ে করা হয়ে গেল না, ভেতরে ঢুকছি, এখনও বেরিয়ে আসিনি। এরপর বেরিয়ে যাওয়ার সময় জল নিয়েছি, জল কিনলাম, তারপরে একটা জল কিনেছি ওই রেস্টুরেন্ট থেকে। আর পাখি দেখলাম, তারা পাখিটা মনে হয় শেষে এই যে এগুলো পার করে সোজা চলে গিয়েছিলাম ভেতরে। বেরিয়ে এসে আবার ওখান থেকে একটুখানি হেঁটে রাস্তার মোড়ে আসলাম, সেখান থেকে এসে আবার অটো ধরে সোজা এই যে পাখিটা দেখে বেরিয়ে আসছি। এই দেখো অনেকগুলো পাখি আছে, বেশ কী পাখি বলতে পারবো না, কারণ ওখানে লেখা নাই কী পাখি, আমি তো আর অত পাখি চিনি না। এই দেখো পাখি দেখে বেরিয়ে আসবো, বেরিয়ে এসে ইছামতি নদীর ওই জায়গাটা একটুখানি ভিডিও করেছি। আর ওইখানেই মানে ওই ব্রিজের ওই পাশেই আছে ইস্কনের মন্দির, কিন্তু মন্দির বন্ধ ছিল বলে আর ভিডিও করিনি। দেখো আবার যাচ্ছি ধরে, এই যে চলে আসলাম এইখানে ইস্কন মন্দির, এটা ইছামতি নদীর ওই জায়গাটা, এইখানটাতে এই ইস্কনের মন্দির আছে। দেখো এই যে ইছামতি ব্রিজটা, এই যে এইটা হচ্ছে ইস্কন মন্দির। সেরকম কিছু না, কিন্তু ভেতরে যে মন্দিরে যে ভিডিও করব সেটা বন্ধ, খুলবে সেই বিকাল 4টে, ততক্ষণ বসে না থেকে চলে আসলাম আমরা। শুভ দুপুর, আজকে সোমবারে আমি একটুখানি কথা বলছি আর কি তোমাদের সঙ্গে, যে আজকে যে মানে ব্লগটা যাবে সেই ব্লগটাতে সেরকম কিছু শেয়ার করিনি, খুব সামান্য কিছু শেয়ার করেছি।
আর আমার যে ব্লগে মানে আমার ভিডিও দেখে মানে পুজোর ভিডিও দেখে রাধা মাধবের ড্রেস দেখে পোশাক মানে পোশাক আশাক সমস্ত কিছু সাজ দেখে আমাকে একজন কমেন্ট করেছো, মানে করেছো না ভুল বললাম, করেছেন। আমাকে একজন কমেন্ট করেছেন যে আমি ড্রেস কোথা থেকে বানাই। আজকে তার মানে ফোন নাম্বার আর যা থাকবে আর কি, ফোন নাম্বার ঠিকানা যা আছে সব কিছু আমি ফোন নাম্বারটা ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি। এখানে আর আলাদা করে মুখে বলছি না, ডেসক্রিপশানটা তোমরা দেখবে তাহলে ফোন নাম্বারটা পেয়ে যাবে। আর ওদের মানে ওনারা হচ্ছে হাওড়াতে ওনাদের বাড়ি। ওনারা ড্রেস অর্ডার নেন, ঠাকুরের আগে মাপ নিয়ে যান, বাড়িতে আসেন, এসে ঠাকুরের মাপ নিয়ে যান, মাপ নিয়ে গিয়ে ওরা বাড়িতে নিয়ে গিয়ে তৈরি করে। এবার বিভিন্ন ড্রেসের ছবি পাঠাবে আপনার কাছে। ছবিটা পাঠানোর পর সেই ছবি যদি পছন্দ হয় তখন সেই ছবি অনুযায়ী আপনাদের বলতে হবে যে আপনারা কি ধরনের ডিজাইনের ড্রেস নেবেন। তারপর ওরা সেই ধরনের ডিজাইনের ড্রেস তৈরি করবে। তাছাড়াও আপনার যদি মনের মধ্যে কোনো ডিজাইন থাকে সেই ডিজাইন বললে ওরা সেই ডিজাইন হিসাব করে তৈরি করে দেবে। ওনারা ওনাদের বুটিক আছে আর কি। আর কালারটা নিজেরা পছন্দ মতো বলবেন, সেই কালারই তৈরি করে দেবে। আর একটা ব্যাপার হচ্ছে মানে কত দাম নেয় কোন ড্রেসের, সেটা তার ড্রেসের মেটেরিয়ালের ওপর, ড্রেসকে কি লাগছে না লাগছে সেই সবের ওপরে নির্ভর করে। আর সেক্ষেত্রে মানে কিছু কিছু ক্ষেত্রে ওনারা হয়তো যে দাম বলবেন সেই দামে রাজি হন, মানে দিয়ে উঠতে পারেন না। হয়তো কোনো সময় বেশিও লাগে, 100 টাকা বেশি লেগে যায়, 50 টাকা বেশি লেগে যায়। সেক্ষেত্রে মানে তখন হয়তো প্রথমে আপনি ভাবলেন যে হ্যাঁ এই দাম বললো আবার এই দাম নিচ্ছে, এরকম হয়তো আপনি ভাবতে পারেন। কিন্তু সেটা ভাবতে গেলে আবার অবশ্যই এই ধরনের ড্রেসগুলো পাওয়া যাবে না, কারণ ওনারা ওনাদের পছন্দ মতো তৈরি করবে। যে হয়তো একটা আপনাকে কিছু দাম বলবে, যে হয়তো 2000 টাকা কি 3000 টাকা এরকম হয়তো একটা দাম বললো যে এই ড্রেসটা 3000 মতন লাগবে। এবার সেক্ষেত্রে আপনাদের 3000-এর জায়গায় 100 টাকা বেশি লাগতে পারে। কারণ আমরা যে ড্রেসটা প্রথম আপনি পরানো দেখেছেন পিঙ্ক কালারের, ওই ড্রেসটা যে দাম নিয়েছিল ওটা ড্রেস দিয়ে যা মানে গহনা যা ছিল সব ফুলেরই গহনা ছিল, ড্রেস ফুলের গহনা সমস্ত দিয়ে ওনার দাম ছিল, দাম বলেছিল যে 3500 টাকা। কিন্তু ওটা পরে এখানে আসার পর দাম হয়েছিল 4500 টাকা, 1000 টাকা দাম বেড়েছিল। তা এরকম হয় আর কি। তো সেক্ষেত্রে আমাদের 3টে ড্রেস ছিল, রাধা কৃষ্ণ আর গোপাল, 3জনের ড্রেস একই রকম ডিজাইনের ছিল। তার পাগড়ি, রাধার মানে সমস্ত, গোপালের পাগড়ি সমস্তটাই আর কি ছিল, পুরোটাই ছিল, পুরোটা মিলে ওটা 4500 টাকা দাম পড়েছিল। এবার কোনো ক্ষেত্রে ছোট মানে একটু আধটু ঝুলে ছোট হলে ওনারা বললে আবার নিয়ে গিয়ে ওটাকে আবার ঠিক করে দেন। মানে সব রকম ব্যাপারই আছে, সব রকম সিস্টেম ওনাদের আছে। আর আমি ডেসক্রিপশানে ওনার নাম্বারটা, ফোন নাম্বারটা আজকে দিয়ে দিচ্ছি, ডেসক্রিপশান চেক করে নেবেন, তাহলে ফোন নাম্বারটা পেয়ে যাবেন। বারবার আপনি জিজ্ঞাসা করেছেন, অনেকবার কমেন্ট করেছেন, আমি ওই মুহূর্তে দিতে পারিনি। আর কারণ ধর দিতে গেলে তো একটা আমার জেনে নেওয়ার ব্যাপার আছে, তবুও আমি আমি আপনাদের ডেসক্রিপশানে ফোন নাম্বারটা মানে ওনাদের ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি। একটা নাম্বার আমি দিচ্ছি, আর ওনাদের আর 2-3টে নাম্বার আছে, 2-3টে নাম্বার আমার কাছে নেই, মানে যখন ফোন করে হয়তো তখন থাকে, তারপরে ওটা সেভ করে রাখা হয় না। একটা নাম্বার সেভ করা আছে, আমি সেই নাম্বারটা আপনাদের দিয়ে দিচ্ছি, হাওড়া আন্দুল। আর আমার ওনাদের সঙ্গে পরিচয় হয়েছিল হস্তশিল্প মেলাতে। আমি অনেক ব্লগেই বলেছি, আপনাদের অনেক ব্লগে বলে দিয়েছি, হস্তশিল্প মেলায় ওনাদের সঙ্গে আমার পরিচয় হয়েছে। হস্তশিল্প মেলাতে ওনারা স্টল দিয়েছিলেন, আর ওখানে অনেকেই ছিল, তার মধ্যে ওদের সঙ্গে কথা বলে আমার ভালো লেগেছে। মানে একজনের নাম মানে ওরা স্বামী স্ত্রী দুজনেই এই জিনিসটা করে, মানে সীমন্তী হচ্ছে স্ত্রীর নাম আর স্বামীর নাম সুমন। ওরা দুজনে মিলে এই কাজটা করে, আর ভীষণ সুন্দর, ভীষণ ভালো ব্যবহার। হ্যাঁ, তবে ওইটাই একটা ব্যাপার যে আপনি এক্স্যাক্ট যে দাম বললো সেই দামেই যে পাবেন সেটা হয়তো হবে না, সেটা ওরা বলে দেবে। কিন্তু সেক্ষেত্রে আমি সেটার দায়িত্ব নিতে পারবো না, বা কোনো কিছুরই আমি দায়িত্ব নিতে পারবো না। আমি ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি, আপনারা যোগাযোগ করে নেবেন। তবে আমার কাছে কোনো খারাপ মানে ওদের সম্পর্কে কোনো খারাপ নেই, সবটাই আমার কাছে মানে ভালো। কারণ আমি অনেক দিন ধরে করাচ্ছি, ওরা এসে ড্রেস পরিয়ে দিয়ে যায়। তবে আমাকে শিখে নিতে হবে, বারবার তো ড্রেস পরিয়ে দিলে হবে না। এবার আমাকে
শিখে নিতে হবে। তা আমি এই কারণেই কথাটা বলতে আসলাম। আর আমি ঠাকুরের যে গহনাগুলো কিনি, আমার রাধাকৃষ্ণ বা যেগুলো ইমিটেশনের যে গহনাগুলো দেখেন, সেই গহনাগুলো হচ্ছে তামার গহনা, তামার ওপরে কালার করা। যেহেতু তামার ওপরে কালার করা, সেই জন্য গহনাগুলোর একটু দাম বেশি। আর ওগুলো আমি গড়ানহাটা, সুবোধ, এরকম নাম, সেটাও আমি ডেসক্রিপশনে দিয়ে লিখে দিচ্ছি আর কি, যে কোন যদি পারি, আমার কাছে নামটা যদি থেকে থাকে আমি নামটা দিয়ে দিচ্ছি। গড়ানহাটা গহনা মার্কেট হলেই গুগলে দিলেই চলে আসে, জোড়া মন্দিরের কাছে। তা ওখানে গিয়ে সুবোধচন্দ্র এরকম একটা কিছু নাম আছে, তো ওই দোকানটাতেই আমি যাই। আর কারণ ওখানে গিয়েই আমার সব কিছু ঠিকঠাক পছন্দ মতো পাই, আর ওনাদের ব্যবহারটা আমার ভালো লাগে। আর দামটাও যেরকম জিনিস নেবে সেরকম তো দাম আছে, ছোট জিনিসের ছোট দাম, বড় জিনিসের বড় দাম, এগুলো তো আছেই। আমি দামের কথা কিছু বলতে পারবো না, কিন্তু আমার যেখান থেকে পছন্দ হয় আমি সেখান থেকেই নিই। তা ওই গড়ানহাটা থেকে নিই। আর আমার ঠাকুর নেওয়া হয়েছে গুপ্তা মার্বেল থেকে, এই বড়বাজার গুপ্তা মার্বেল থেকে আমি আমার ঠাকুর কিনেছি, নিয়ে এসেছি। আমার ঠাকুরের দাম অনেকটাই পড়েছে, প্রায় একের কাছাকাছি। মানে এক্স্যাক্ট দামটা আমি এখানে বলছি না, কারণ ওনারা এক্স্যাক্ট দাম আমি বলতে পারবো না, কিভাবে দাম নেবেন, কোনো সময় দাম কমা বাড়া করে, সেই জন্য এক্স্যাক্ট দামটা আমি বলতে পারছি না। গুপ্তা মার্বেল থেকেই আমি ঠাকুর কিনেছি। আর ওনাদের ব্যবহারও যথেষ্ট ভালো, জিনিসও যথেষ্ট ভালো। আর আমার প্রায় 1 লাখের কাছাকাছি পড়েছে দাম। আর ঠাকুর হচ্ছে 2 ফুটের একটু বেশি। তাই এই হচ্ছে আমার ডিটেলস। হ্যাঁ, 2 ফুটের একটু বেশি আছে, খুব বেশি না, 2 ফুটের থেকে বোধহয় 1-1.5 ইঞ্চি মতন বড় আছে। তা এই হচ্ছে আমার বর্ণনা ঠাকুরের। আর ওনারা প্যাকিং করে দিয়েছিলেন, দিয়ে গাড়িতে তুলে দিয়েছিলেন, অসুবিধা কিছু হয়নি, আমরা ওইভাবে নিয়ে এসে খুলেছি। আর আনবক্সিংও আছে, মানে আমি ঠাকুর যখন আনবক্স করছি সেটাও ওখানে দেওয়া আছে। আবার যে দোকান থেকে নিয়েছি সেই দোকানের ডিটেলসও দেওয়া আছে, প্রত্যেকটা ভিডিও নিয়ে করলে বুঝতে পারবেন। তন্ময় চ্যাটার্জি, গুপ্তা মার্বেল, ওখান থেকে আমার নেওয়া হয়েছে। এগুলো আপনারা জানেন, হয়তো জানতেও পারেন, বড়বাজার জানতেও পারেন, তবুও আমি যেটুকু আমার জানা সেটুকু। প্রথমে ঠাকুর নেওয়ার পর আমার সত্যি ভীষণ চিন্তা, নেওয়ার আগে থেকে আমার চিন্তা হচ্ছিল যে এত বড় পোশাক আমি কোথা থেকে বানাবো, কোথা থেকে নেব। তা আছে অনেক জায়গায়, বড়বাজারে আমি অনেক জায়গায় দেখেছি বড় বড় ড্রেস আছে, তারা তৈরি করে দেবে, কিন্তু তার দাম প্রচুর, 14, 15, 20 এরকম হাজার আর কি, এরকম দাম বলছে। অত দাম দিয়ে তো কেনা সম্ভব নয়, সেই জন্য আমি এখান থেকে তৈরি করে নিই, আমার পছন্দ মতো জিনিস দেয় আর একদম দামটা ঠিকঠাক নেয় বলে এখান থেকে নিই। আরও দোকান আছে যেখানে কম দামেও তৈরি করে দেয়, ওনারা কম দামেও তৈরি করে দেয়, কিন্তু সেখানে ওনাদের ডিজাইন বলে দিতে হবে। ওনারা ডিজাইন সেভাবে দেখাতে পারবেন না, ওনাদের ডিজাইন বলে দিতে হবে। ওনাদের সব কিছু বলে দিলে ওনারা সেইভাবে মাপ টাপ সব দিয়ে আসলে ওনারা তৈরি করে দেবেন। এরকম আমি অনেক জায়গায় খোঁজ খবর নিয়েছি। আপাতত এখান থেকেই তৈরি করাচ্ছি। আবার কোনো দিন যদি কোনো সময় মনে হয় যে অন্য জায়গা থেকে তৈরি করাবো, তাহলে সেখানে করাবো, সেটা আলাদা কথা। তবে এখানে আমার পছন্দ হচ্ছে, এখন ভালো লাগছে, ওদের ব্যবহার ভালো লাগছে। আর নির্দিষ্ট সময়ে দিয়ে যাচ্ছে, এটা একটা ব্যাপার, যে ঠিক টাইমে ওরা বাড়িতে এসে দিয়েছে। ওরা কুরিয়ার করেও পাঠিয়ে দেয়, যদি নিজেরা পড়াতে পারেন তাহলে কুরিয়ার করেও পাঠিয়ে দেয়। কিন্তু আমি যেহেতু এখনো পড়ানোটা অভ্যাস হয়নি, আর অত বড় বড় ঠাকুর নামানো তোলা সেটা একটা ব্যাপার, যেমন তখন ওখান থেকেও বসিয়েও পড়ানো যাবে, কিন্তু আমি এখনো অভ্যস্ত নই। আমার ছোট ঠাকুরগুলোতে আমি অভ্যস্ত, বড়গুলোতে অভ্যস্ত নই, তবে আমি শিখে নিচ্ছি একটু একটু করে। এবার হয়তো আর 2-1টা পোশাক পরানোর পরেই আমি নিজেই পড়াতে পারবো, তখন কুরিয়ার করে পাঠিয়ে দেবে, বা কোনো একটা জায়গায় এসে দিয়ে গেল, আমি নিয়ে আসলাম, সেখান থেকে কোনো স্টেশনে গিয়ে বললো আমরা নিয়ে আসলাম, এরকম করেই নেওয়া দেওয়া করবো। তাই এই হলো ডিটেলস। আর আমি ফোন নাম্বারটা ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, মোটামুটি যা যা ডেসক্রিপশনে দেওয়ার সেগুলো আমি দিয়ে দিচ্ছি। আর আজকের মতো আমি ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি, আজকে আর কিছু শেয়ার করলাম না। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। সামনের দিনে একটা সুন্দর নতুন ব্লগ দেখার অপেক্ষায় থাকো। আর আমার এই নতুন নতুন ব্লগ দেখার জন্য, নতুন নতুন পুজোর ব্লগ, ঠাকুরের সাজ পোশাক, এই সমস্ত ব্লগ দেখার জন্য তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, আর বেল নোটিফিকেশনটা অন করে রেখো, যাতে যে কোনো ব্লগ ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে ভিডিওগুলো পৌঁছে যায়। আর নিত্য নতুন সাজ পোশাক আমার ঠাকুরের তোমরা দেখতে পাবে, নতুন নতুন বিভিন্ন দিনের বিভিন্ন রকম পুজোও তোমরা দেখতে পাবে। সব কিছুর জন্যে প্রস্তুত থাকো। আর আজকে আমি সেভাবে কোনো ব্লগ দিতে পারলাম না, আমি সামনের দিন চেষ্টা করছি একটা ভালো কোনো ব্লগ দেওয়ার। আজকের মতো আসছি তাহলে।